আমাদের অফিসে আছি, আমরা আমাদের অফিসে আছি, আমরা অফিসে জাতীয় বাড়ি ছাড়া কোনো নির্বাচন হবে না। কিন্তু জাতীয় বাড়ি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে সরাসরি পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকার তো আল্লাহ থেকে নাজিল হয়ে আসেন। আমরা দেখে নিব তাদের কলিজা কোথায়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। তিনটা প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ গেছে, মেস পড়ছে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। ওই একটা দুইটা করে ঘুমের ওষুধ কিনা, তারপর খেয়ে ঘুম দাও। তোমার ঘুম দরকার। কেউ কেউ বলে তুই ইদানিং সময় ভালো ভালো স্বপ্ন দেখছো না। একটা ভালো ছেলে অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিংটা ভালো নাই, এটা প্রমাণ করে দিয়েছ। কার কলিজা সিনবা কি এই খেলে কি? দেখেন, আমি সার্জিসে আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল। আমার চ্যানেলে এখনো ভিডিওটা আছে। 5 আগস্টের পর যখন আমরা দেখলাম যে এই সরকারের উপদেষ্টা, দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আবারও বিদেশ সফরে গেছেন। গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন, সেটা নিয়ে নানা খবর রটছে। সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন, যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড। এরকম রেকর্ড বাংলাদেশের আর কোনো সরকার প্রধান করতে পারেননি। সেই একটা নীরব সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরাজয় হয়েছে 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে, এবং দীর্ঘ সময় ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, অন্যথায় তাকে গণভবনে মবের মাধ্যমে হত্যা করা হতো। এমন একটা পরিকল্পনা ছিল, তাকে বিবস্ত্র করে তার লাশ জনসম্মুখে প্রদর্শন করা হবে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন লেটেস্ট হিট নিউজগুলো আপলোড করা হয়। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আবারও বিদেশ সফরে গেছেন। গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন, সেটা নিয়ে নানা খবর রটছে। সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন, যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড। এরকম রেকর্ড বাংলাদেশের আর কোনো সরকার প্রধান করতে পারেননি। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস একটা অনন্য উচ্চতায় উঠেছেন বটে। এই আলোচনা যেমন চলছে, তেমনি তিনি ইতালিতে যাওয়ার পরে সেখানে কোন ধরনের প্রতিবাদের মুখে পড়লেন, কোন ধরনের স্বাগত জানানোর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার সফর শুরু হলো, সেগুলো আলোচনা আসছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বড় যে ট্রল হয়েছে সেটা হচ্ছে তাকে বিমানবন্দরে আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত যে বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে গিয়েছেন তিনি, সেই FAOর কোনো প্রতিনিধি কিংবা ইতালি সরকারের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাননি। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত। সেটা নিয়েও যথেষ্ট হাসি তামাশা হচ্ছে। এই হাসি তামাশার মধ্যে যেটা ফেসবুকে আরও বেশি ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হচ্ছে না। ইতালির প্রধানমন্ত্রী তাকে সময় দেননি, অর্থাৎ তিনি তার ইতালি সফরটা মূলত কোনো গুরুত্বপূর্ণ মিটিং ছাড়াই শেষ হচ্ছে, এবং সেটার সঙ্গে ট্রল করে অনেকে আবার এই ছবিও সংযোজন করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালিতে গিয়েছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী, অথচ প্রফেসর ইউনূসকে বিমানবন্দরে ইতালি সরকারের কিংবা আয়োজক কর্তৃপক্ষের একটা প্রতিনিধিও স্বাগত জানায়নি। এরই মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হবে, এই ধরনের কথা আমি কোথাও বলিনি। অথচ গণমাধ্যমে খবর হচ্ছে যে এই বৈঠকটা হবে কিন্তু হচ্ছে না। এই অনেকগুলো ব্যাপার চলছে প্রধান উপদেষ্টার ইতালি সফরকে কেন্দ্র করে। সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব। ওখানে কেমন সম্বর্ধনা পেলেন, কেমন বাধার সম্মুখীন হলেন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এমন কথা কেন বলছেন, তার না বলা সত্ত্বেও গণমাধ্যম কিভাবে খবর তৈরি করছে, সেটা আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে তিনি গিয়েছেন, সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা হচ্ছে যে এই জায়গায় ইতালি সফরে এরকম একটা আয়োজনে তার যেতে হবে কেন। সেরকম আলোচনা যেমন হচ্ছে, তেমনি ইতালি সরকারের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। ইতালি সরকারের আমন্ত্রণও ছিল না, ইতালি সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না, তাকে বিমানবন্দরে কেউ স্বাগত জানায়নি, এরকম ট্রল হচ্ছে। এরকম ট্রল শুরু করেছেন মূলত আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শায়ের। তিনি চিফ অ্যাডভাইজার গবের দেওয়া ইতালিতে পৌঁছানো একটা ছবি এবং পোস্ট শেয়ার দিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। তিনি ফেসবুকে লিখেছিলেন যে যাদের দাওয়াতে অংশগ্রহণ করতে গেলেন সেই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর কোনো প্রতিনিধি অথবা ইতালি সরকারের কেউ আপনাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হলো না, এলো কেবল নিজ দেশের রাষ্ট্রদূত, বিষয়টি বেদনার। এই পোস্ট যখন তিনি করেছেন তখন আমরা
যেটা দেখছি সেটা হচ্ছে যে ইতালিতে গতকালকে এবং গতকালকে বিমানবন্দরের বাইরে এবং আজকে যে জায়গায় তিনি এফএওর এই অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের ঘটনা আমরা দেখছি। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। সেই বহু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার একটা অংশ আপনারা দেখে নিতে পারেন। সেখানে মনে হচ্ছে যে আয়োজনটা, সেই আয়োজনটা আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই উপস্থিতিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানেও প্রধান উপদেষ্টা বড় ধরনের বাধার সম্মুখীন হলেন। এই ভিডিওটা যখন আপনাদেরকে দেখালাম তখন আরেকটি ভিডিও আপনারা দেখে নিন। সেখানে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছেন ইতালিতে বসবাসরত বাঙালিরা, এবং সেখানে দুইটা ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই স্বাগত জানাতে আসা লোকসংখ্যা মাত্র 29 জন। আমরা এই লোকসংখ্যা যেহেতু কম এবং ভিডিওটা ছোট, সেহেতু লোকসংখ্যা গোনার অবকাশ রয়েছে। এবং আমি যখন বলি বা অন্য কেউ যখন বলে খারাপ লাগে, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যখন বলে তখন আপনি তাদেরকে কি ট্যাগ দিবেন? সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবস্থা খুব ভালো নয়, এখানে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদেরকে কি আপনি আওয়ামী লীগ বা ভারতের দোসর বা দালাল বলবেন? এই হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু শেখ হাসিনার 15 বছর ক্রমাগতভাবে দেশের পরিস্থিতি কতটা খারাপ বলে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সুর মিলিয়ে। এবং দেশের এই যে পরিস্থিতিটা খারাপ, এটা বললে যখন আপনি আটকে ওঠেন বা আপনার যখন খারাপ লাগে, যেটা বলা ঠিক নয়, দেশের পরিস্থিতিটা খুব একটা শান্তিপূর্ণ নয়, কিন্তু এটাকে আশা করা খুব অন্যায় হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে নোবেল পেলেন, তিনি দেশের পরিস্থিতিটা শান্ত করতে পারবেন না বা তার কাছে শান্তি চাওয়াটা কি খুব একটা অন্যায়? হ্যাঁ, উনি ভালো মানুষ, উনি আমাদেরকে সম্মানিত করেছেন, সে কথা তো কেউ অস্বীকার করেন। অনেকে ঘিরে আমাদের সবার খুব প্রত্যাশা ছিল উনি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হতেই পারেন, কিন্তু সকল ক্ষেত্রে বাংলাদেশকে তো কোথাও না কোথাও থেকে শুরু আসলে করতে হবে। এই যে কথায় কথায় সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এক ধরনের ভেতরে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আমরা কি একবারও ভেবে দেখেছি যে এটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে কিনা? এটা আমাদের দেশের স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা, রাজনীতি, নিরাপত্তা তার জন্য সুখকর কিছু হবে কিনা? আমরা মোটেই বোঝার চেষ্টা করি না। আমরা ওই জেনারেলদের বিরুদ্ধে বলতে হবে, ওই অপরাধীর বিরুদ্ধে বলতে হবে, সেনাপ্রধানের বিরুদ্ধে বলতে হবে। ইটস লাইক 1975 আমরা ওই রকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি। কেন চাইছি? কার স্বার্থে চাইছি? এই যে উস্কানিমূলক কথাবার্তা নানা মহল থেকে বলা হচ্ছে, হ্যাঁ, অনেকেই অপরাধ করেছেন, রাজনীতিবিদরা করেছেন, পুলিশের সদস্যরা করেছেন, সাংবাদিকরা করেছেন, ব্যবসায়ীরা করেছেন, নাগরিক সমাজের ব্যক্তিরা করেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরাও হয়তো অনেক অপরাধ করেছেন। আমরা প্রত্যেকে তাদের বিচার চাই, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হোক। এবং এই আলোচনাগুলো নিঃসন্দেহ হতে পারে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই আলোচনা হতেই পারে, কিন্তু এটাকে নিয়ে বাইরে আমরা যেভাবে আলোচনা করছি, যেভাবে একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছি, সেটা কোনোভাবেই কাম্য নয়। কোনোভাবেই এই অস্থিতিশীলতা অ্যাকসেপ্টেবল নয় যে একটা ওয়ান সাইডেড ইলেকশন করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দিতে চাই। আওয়ামী লীগের নেতাদের, সরকারে যারা ছিলেন, মন্ত্রীবর্গের অনেক সংসদ সদস্যদের, এমনকি পদ পদবি ধারা ছাড়া অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও অপরাধ করে থাকতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে সবাই অপরাধ করেছেন এবং আপনি কারো রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারেন, এবং সেটা করতে গেলে একটা চরম বিপর্যয় নেমে আসতে পারে। যে কোনো কিছুকে নিষিদ্ধ করে দিলে, আমরা বাংলাদেশে বহু রাজনৈতিক দল দেখেছি যাদেরকে নিষিদ্ধ করবার পরে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরা শুধু বাংলাদেশ বলি কেন, এই ভারতীয় উপমহাদেশ এবং পৃথিবীর অনেক দেশে সেটা আমরা দেখেছি। বরং আমরা সবার জন্য ফ্রি করে দেই। আমরা বাংলাদেশের জনগণ